দিই, বাকিরা জয়েন করুক আস্তে ধীরে। সো আজকে স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? জি স্যার। আজকে আমরা হিপ স্টার্ট করব। হিপ হচ্ছে বেসিক্যালি একটা স্পেশাল বাইনারি ট্রি। আমরা অলরেডি একটা স্পেশাল বাইনারি ট্রি দেখে ফেলেছি, সেটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি, যেটা আমরা লাস্ট ক্লাসে শেষ করলাম। সো হিপও ওরকম একটা স্পেশাল বাইনারি ট্রি। তার মানে বোঝা যাচ্ছে বাইনারি ট্রি এর সব ক্যারেক্টারিস্টিক্স তো ওর মধ্যে থাকবেই, প্লাস এক্সট্রা কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে। যেরকম বাইনারি সার্চ ট্রিতে এক্সট্রা কিছু ক্যারেক্টারিস্টিক্স ছিল কি, যে প্রত্যেকটা নোডের চাইতেও তার লেফট সাব ট্রি এর সবগুলো ভ্যালু ছোট হবে, তার চাইতে তার রাইট সাব ট্রি এর সবগুলো ভ্যালু বড় হবে। সো এখানেও এরকম কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। এখানে ট্রিটা আমরা অ্যালফাবেটস দিয়ে রিপ্রেজেন্ট করেছি। সো অ্যালফাবেটস দিয়ে রিপ্রেজেন্ট করলেও সমস্যা নেই। আমরা বেসিক্যালি অ্যালফাবেটের ভ্যালুগুলো হচ্ছে কম্পেয়ার করব। এটা তো আপনারা অলরেডি জানেন, যেমন এ হচ্ছে বি এর চাইতে ছোট, সি হচ্ছে ডি এর চাইতে ছোট, এক্সেট্রা এক্সেট্রা। সো এটা দেওয়ার কারণ, আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যখন আপনারা বাইনারি সার্চ ট্রি করবেন তখন সবসময় ভ্যালুগুলো নিউমেরিক ভ্যালু নাও দিতে পারে, অ্যালফাবেটিক ভ্যালুও দিতে পারে। সো সেই কেসে যাতে হচ্ছে স্টাম্পড না হয়ে যায়, সেই জন্য এইভাবে হ্যান্ডেল করা। সো এইখানে হিপের স্পেশাল প্রপার্টি কি যদি দেখি, তাহলে এখানে বাইনারি সার্চ ট্রির মতো হচ্ছে রুটের সাথে বা নোডের সাথে তার চাইল্ডেরই একটা কিছু রিলেশন আছে। বাট বাইনারি সার্চ ট্রির মতো একদিকের ভ্যালু ছোট আর এদিকে ভ্যালু বড় সেরকম না। যেমন আমরা যদি এই নোডটা দেখি এক্স, এখানে এক্স অ্যাকচুয়ালি হচ্ছে টি এবং ও দুইটার চাইতেই বড়, রাইট? এক্স হচ্ছে টি এবং ও দুইটার চাইতে বড়, টি আর ও এর মধ্যে কোনো রিলেশন নাই। আমরা চাইলে ও এদিকেও দিতে পারি, টি এদিকেও দিতে পারি, এটার মধ্যে কোনো রিলেশন নাই। বাট এক্স অবশ্যই টি এবং ও তার চাইতে বড় হইতে হবে। তার মানে যে কোনো নোট, প্যারেন্ট নোট তার চাইল্ড নোটের চাইতে ভ্যালুতে বড় হবে। যেমন আমরা যদি দেখি, যেমন টি এমন এবং চাইল্ড নোটের সাথে বড় হওয়া মানে হচ্ছে বেসিক্যালি ওর সাবট্রি গুলো সবগুলো ভ্যালু চাইতে বড়। ঠিক আছে, ওর সাবট্রি সবগুলো ভ্যালু চাইতে বড়। যেমন এক্স হচ্ছে এখানে বেসিক্যালি সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু, এক্স হচ্ছে এখানে ম্যাক্সিমাম ভ্যালু। সো টি ও জি এস হোয়াট এভার যা যা ভ্যালু আছে সবগুলোর চাইতে এক্স বড়। তেমনি আমরা যদি এই সাবট্রির কথা চিন্তা করি, এখানে টি হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু, আর তার নিচের ভ্যালুগুলো সবচেয়ে ছোট। ও এম আর এন দুইটার চাইতে বড়, জি ই আর বি দুইটার চাইতে বড়। তার মানে এটা পুরোটা একটা হিপ। আবার এর যতগুলো আমি সাব ট্রি বিল্ড করতে পারি সেগুলো নিজেরা আবার একটা হিপ। এটা এটা সব ধরনের ট্রি এর জন্যই সত্য। বাইনারি ট্রি বলেন, বাইনারি সার্চ ট্রি বলেন, তারপরে হচ্ছে হিপ বলেন, সবগুলো ট্রি এর জন্য এটা সত্য। ট্রি হচ্ছে রিকার্সিভ ডেটা স্ট্রাকচার। কোনো একটা পুরো ট্রি এর জন্য যে প্রপার্টিস গুলো খাটে, সব সাব ট্রি এর জন্য সেই প্রপার্টি সবগুলো খাটবে। ওকে, এটা গেল একটা প্রপার্টি। আরেকটা প্রপার্টি হচ্ছে ট্রিটা কমপ্লিট হতে হবে। ঠিক আছে, কমপ্লিট হওয়া মানে কি? কমপ্লিট হওয়া মানে হচ্ছে, এটা আমরা আগে পড়ে আসছি যে, হ্যাঁ, কোনো একটা ট্রিতে যদি লাস্ট লেভেল বাদে সবগুলো লেভেল ফুল ফিল থাকতে হবে, লাস্ট লেভেল বাদে সবগুলো লেভেল অবশ্যই ফিল্ড আপ থাকবে। এবং লাস্ট লেভেল ফিল্ড আপ হওয়া শুরু হবে লেফট টু রাইট। তার মানে মাঝখানে কোনো গ্যাপ থাকতে পারবে না, যেমন ডি নোটটা থাকবে না, এইটা হবে না। ঠিক আছে, সো ট্রি হইতে হবে হচ্ছে কমপ্লিট, মানে লাস্ট লেভেল বাদে বাকি সবগুলো লেভেল ফিল থাকবে এবং লাস্ট লেভেল লেফট টু রাইট ফিল আপ হইতে হবে, মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না, এটা একটা। আর এক্ষুনি যে কথাটা বললাম যে হিপ প্রপার্টি, স্যাটিসফাই হিপ প্রপার্টি, এটা হচ্ছে এক্ষুনি যেটা বললাম, প্যারেন্টের ভ্যালু চিলড্রেনের ভ্যালুর চাইতে বড় অথবা সমান হবে। সমানও হতে পারে, বড় হতে পারে, সেটা সমস্যা না, বাট ছোট হবে না। প্যারেন্টের ভ্যালু চিলড্রেনের ভ্যালুর চাইতে বড় অথবা সমান হবে, সেটা হচ্ছে ম্যাক্স। ম্যাক্স হিপ। তাহলে বোঝা যাচ্ছে আরো এক রকমের হিপ আছে, সেটা হচ্ছে মিন হিপ। প্যারেন্টের ভ্যালু যখন চিলড্রেনের ভ্যালু চাইতে ছোট অথবা সমান হয়। ঠিক আছে, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেইনলি ম্যাক্স হিপ। মানে ম্যাক্স হিপের উপরে আমরা চার রকমের অপারেশন দেখবো: ইনসার্শন, ডিলিশন, সর্টিং, আর বিল্ডিং, বিল্ডিং হিপ। এই চার রকমের অপারেশন দেখবো। আপনাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা অপারেশন মিন হিপের জন্য হচ্ছে প্র্যাকটিস করে আসা। সিমুলেশন যে কোনোটার জন্য আসতে পারে, ম্যাক্স হিপের জন্য আসতে পারে, মিন হিপের জন্য আসতে পারে। সো দুইটাই হচ্ছে দেখে আসবেন। ঠিক আছে, সো এটা কি বুঝতে স্যার পারছি হিপের হ্যাঁ। স্যার হিপের কি মানে কোড আসবে নাকি শুধু সিমুলেশন? না, হিপের অনলি সিমুলেশন। আপনাদের কোড বাদ দিয়ে দিছে। লাস্ট সেমিস্টার পর্যন্ত কোড ছিল, লাস্ট সেমিস্টার হিপের কোডই আসছিল, বাট এই সেমিস্টারে অনলি সিমুলেশন, কোড বাদ দিয়ে দিছে। আচ্ছা,
আর কোনো এখানে কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত যা বললাম? ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে আমার যেটা বললাম যে ম্যাক্স হিপে ম্যাক্সিমাম ভ্যালুটা থাকবে অবশ্যই রুটে। এটাও একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যে ম্যাক্সিমাম ভ্যালুটা সবসময় রুটে থাকবে। আর সবগুলো সাবট্রি হচ্ছে একটা হিপ হবে, এবং এই প্রপার্টি গুলো বজায় থাকবে। আমরা ম্যাক্স হিপের জন্য সবকিছু দেখবো, আপনাদের কাজ হচ্ছে মিন হিপের জন্য সবগুলো দেখে আসা, মানে সবগুলো সিমুলেশন হচ্ছে ওইভাবে মডিফাই করে দেয়। আমি হালকা পাতলা বলে দিব, বাট স্টিল হচ্ছে দেখে আসা। ওকে, হিপ রিপ্রেজেন্টেশন। আমরা যদিও হিপকে একটা ট্রি আকারে রিপ্রেজেন্টেশন করছি, এটা জাস্ট ফর ভিজুয়াল এইড, অথবা আমরা যে অপারেশন করব সেই অপারেশন গুলোর ইজের জন্য। আমরা যে সবগুলো অপারেশন করব, আমরা সেই অপারেশন গুলো করবো হচ্ছে একটা ট্রি এর উপরে, ট্রিতে বোঝার সুবিধা। বাট আপনাকে হিপের কোয়েশ্চেনে এরকম কোনো ট্রি দেওয়া থাকবে না, নর্মালি হিপ কোনো ট্রি দেওয়া থাকবে না, আপনাকে দেওয়া থাকবে হচ্ছে এরকম একটা অ্যারে। ঠিক আছে, হিপ রিপ্রেজেন্ট করা হয় সবসময় অ্যারে দিয়ে। ওকে, সো আপনাকে কোনো কি ট্রি দেওয়া থাকবে না, আপনাকে দেওয়া থাকবে অ্যারে। অ্যারে থেকে আপনাকে প্রথমে ট্রি বিল্ড করে নিতে হবে। এরপরে ট্রি এর উপরে আমরা বিভিন্ন রকম অপারেশন করব, ইনসারশন, ডিলিশন, সর্টিং, এক্সেট্রা এক্সেট্রা, সেগুলো আমরা ট্রি এর উপরে করব। এরপরে একটা মডিফাইড ট্রি পাবো। মডিফাইড ট্রিটাকে আবার অ্যারেতে কনভার্ট করতে হবে, এটা বারবার বলছি, মডিফাইড ট্রিকে অবশ্যই অ্যারেতে কনভার্ট করতে হবে। আপনি যদি এই মডিফাইড ট্রি পর্যন্ত রেখে দেন, জাস্ট হচ্ছে ট্রি বিল্ড করে মডিফাইড ট্রি পর্যন্ত রেখে দিলেন, তাহলে ফুল মার্কস পাবেন না। আপনার ইনপুট হবে একটা অ্যারে, এবং আউটপুটও হবে একটা অ্যারে। আপনি যদি হচ্ছে আউটপুট অ্যারে আউটপুট না দেন, তাহলে আপনি ফুল মার্কস পাবেন না। ওকে, কারণ হিপ অ্যাকচুয়ালি একটা ট্রি না, হিপ হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যারে, আমরা রিপ্রেজেন্ট করব হচ্ছে অ্যারে দিয়ে। এটা কারণ আছে, কারণগুলো হচ্ছে আমরা যে অপারেশন গুলো করব, সেই অপারেশন গুলো যাতে ফাস্টার হয়। ঠিক আছে, সেই অপারেশন গুলো যাতে ফাস্টার হয়, স্পেস আমাদের কম লাগে, সেগুলো আমাদের এখন চিন্তা করার দরকার নেই। বাট মনে রাখতে হবে যে এটা একটা অ্যারের মতো করে আপনাকে চিন্তা করতে হবে। বাট অপারেশন গুলো আমরা ইয়াতে করবো, আমরা দেখতেছি আস্তে ধীরে। ওকে, আর অ্যারেটা কিভাবে বিল্ড করব? অ্যারেটা হচ্ছে নর্মাল বাইনারি ট্রি যেভাবে হচ্ছে বিল্ড করি। যেমন রুট থাকবে হচ্ছে ইন্ডেক্স ওয়ানে, তারপরে ইন্ডেক্স আই এ যদি হচ্ছে কোনো একটা নোড থাকে, তাহলে তার লেফট চাইল্ড বসে হচ্ছে 2i এ, আর রাইট চাইল্ড বসে হচ্ছে 2i+1 এ। ওকে, যেমন রুটের লেফট চাইল্ড হচ্ছে 2 তে বসবে, রাইট চাইল্ড হচ্ছে 3 তে বসবে, এরকম করে বসা যাবে। আর আমরা একটা সহজ উপায় শিখছিলাম, সেটা হচ্ছে লেভেল ওয়াইজ জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে যাওয়া। এক্স, তারপরে পরের লেভেল হচ্ছে টিও, টিও হচ্ছে কনজিকিউটিভলি বসায় দেওয়া, জিএসএমএন কনজিকিউটিভলি বসায় দেওয়া, ইবিডিএন কন্টিনিউসলি বসায় দেওয়া, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, তারপরে যদি আমরা উল্টাটা করতে চাই, অ্যারে থেকে ট্রি বিল্ড করতে চাই, তাহলেও জাস্ট লেভেল ওয়াইজ আমরা ভ্যালুগুলো কন্টিনিউসলি বসিয়ে যাব, এক্স টিও জিএসএমএন ইবিডিএন। এখানে একটা সুবিধা হচ্ছে এই ট্রিটা কমপ্লিট ট্রি। কমপ্লিট ট্রিকে কমপ্লিট বলার কারণই হচ্ছে এটা। দেখেন, আমরা যখন একটা কমপ্লিট ট্রিকে অ্যারেতে রিপ্রেজেন্ট করি, তখন সেই অ্যারেটা কনজিকিউটিভ হয়, মানে নর্মাল একটা অ্যারের মতোই হয়। আমরা যখন বাইনারি ট্রি থেকে অ্যারেতে কনভার্ট করছিলাম, তখন দেখছিলাম মাঝখানে অনেক সময় কিছু নান ভ্যালু চলে আসতে পারে, যে এখানে ওই নান ভ্যালু গুলো আসবে না, এখানে অ্যারেটা কনজিকিউটিভ হবে। এই কারণে অ্যারেটা কমপ্লিট বলে এই ট্রিটাকেও কমপ্লিট বলা হয়। যেমন এখানে যদি ডি না থাকতো, তাহলে এখানে আমাকে মাঝখানে একটা নান দিতে হইতো। তো এখানে ওই জিনিসটা থাকবে না। একটু বুঝতে পারলাম? কোনো কোয়েশ্চেন আছে? এরপর কেউ কি আনমিউট আছেন? হ্যাঁ, এরপর আপনাকে এটাও বের করতে হবে যে আমাদের এখানে যে এটা যেমন লাগবে যে কোনো একটা নোডের চিলড্রেন গুলো কোন ভ্যালুতে আছে অ্যারের। এটাও লাগবে যে যখন আপনাকে চিলড্রেনের ভ্যালুগুলো দেওয়া থাকবে, ঠিক আছে, তখন আপনি কিভাবে, ধরলাম এটা এক্স, ধরলাম এটা ওয়াই, তখন কিভাবে প্যারেন্টের ইন্ডেক্সটা পাবেন? এটা খুবই সোজা। এক্স কে হচ্ছে বা ওয়াই কে 2 দিয়ে ফ্লোর ডিভিশন করলেই হবে। ঠিক আছে, 2 দিয়ে ফ্লোর ডিভিশন করলে যে ভ্যালুটা পাবেন, এটা হচ্ছে ওর প্যারেন্টের ইন্ডেক্স। কেন লাগতেছে সেটা একটু পরে আসছি, বাট এই জিনিসগুলো মনে রাখবেন। হিপকে সবসময় অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। হিপটা কমপ্লিট হবে, এবং অ্যারেটা হচ্ছে কনজিকিউটিভ হবে, এবং আমরা অপারেশন করব হচ্ছে ট্রি এর উপরে। কিন্তু আপনাকে ইনপুট দেওয়া থাকবে অ্যারে, এবং মডিফাইড ট্রিটা আবার আউটপুট দিতে হবে অ্যারে আকারে। গেল, তাহলে আমরা অপারেশন গুলাতে চলে যাই। প্রথম অপারেশন হচ্ছে ইনসার্ট। এটা একটা হিপ, অবশ্যই এটা একটা ম্যাক্স হিপ। ম্যাক্স হিপ মানে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু। সো ম্যাক্স হিপ ম্যাক্সিমাম ভ্যালু সবসময় থাকবে
রুটে। তাহলে মিন হিপে রুটে কোনটা থাকবে? মিনিমাম ভ্যালু থাকবে, বুঝা যাচ্ছে। আর মিন হিপের প্রপার্টি কি হবে? প্যারেন্টের ভ্যালু সবসময় চাইল্ডের ভ্যালু চাইতে ছোট হবে। ওকে, সে এখন ইনসার্ট করব। ইনসার্ট করার সময় এখানে 3 ইনসার্ট করব। ইনসার্ট করার সময় আমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে, যাতে হিপের প্রপার্টি গুলো ঠিক থাকে। হিপের প্রপার্টি গুলো ঠিক থাকে মানে কি? হিপের একটা প্রপার্টি হচ্ছে কমপ্লিট হতে হবে, আর সেকেন্ডটা হচ্ছে হিপ প্রপার্টি ভায়োলেট করা যাবে না। ঠিক আছে, হিপ প্রপার্টি ভায়োলেট করা যাবে না। কমপ্লিট হতে হবে মানে লেভেল ফিল আপ থাকবে, লাস্ট লেভেল বাদে লেভেল ফিল আপ থাকবে, এবং লাস্ট লেভেল দিয়ে লেফট টু রাইট ফিল আপ হবে। যেমন আমি যদি এখানে 3 ইনসার্ট করতে যাই হিপ প্রপার্টি মেনটেন করে, তার মানে এমন কোন একটা জায়গায় ইনসার্ট করব যেখানে চাইল্ডের ভ্যালুটা প্যারেন্টের ভ্যালু থেকে ছোট। যেমন আমি এখানে ইনসার্ট করতে পারি, এখানে ইনসার্ট করতে পারি, এখানে ইনসার্ট করতে পারি, এখানে করতে পারি, এখানে করতে পারি, এক্সেপ্ট অনেক জায়গায় করতে পারি। এখানে করা যাবে না, যেহেতু এখানে প্যারেন্টের ভ্যালু হচ্ছে ছোট। এখানে করা যাবে না, বাট আমি কোথায় করব? সো এই কেসে আমাকে দেখতে হবে ট্রিটা কমপ্লিট হওয়ার জন্য কোথায় করা উচিত। দেখেন, এখানে লাস্ট অ্যাভেলেবল পজিশনে বসাবো। আমার যে ভ্যালুটা আমি ইনসার্ট করতে চাচ্ছি সেটা লাস্ট অ্যাভেলেবল পজিশনে বসাবো। এখন লাস্ট অ্যাভেলেবল পজিশন মানে কি? এই যে লাস্ট লেভেলের ঠিক প্রথম খালি স্থানটা। যেমন লাস্ট লেভেলের প্রথম খালি স্থান হচ্ছে অ্যাকচুয়ালি এটা। ঠিক আছে, লাস্ট লেভেলের প্রথম খালি স্থান হচ্ছে এটা। এই জিনিসটা আপনাদেরকে একটু ভালো করে আইডেন্টিফাই করতে হবে। লাস্ট ভ্যালু কোনটা, লাস্ট লেভেলের লাস্ট অ্যাভেলেবল পজিশন কোনটা, কোনখানে আমি ভ্যালুটা বসাবো। এটা শুধু ইনসার্শন, এটা ডিলিশনও লাগবে, সর্টিংও লাগবে, এক্সেট্রা। সো এই জিনিসটা আইডেন্টিফাই করবে। এই জিনিসটা আইডেন্টিফাই করার একটা সোজা ওয়ে আছে, সেটা হচ্ছে এই অ্যারেটাকে আমরা যদি হচ্ছে ট্রিতে, সরি, এই হিপটাকে আমরা যদি হচ্ছে অ্যারেতে রিপ্রেজেন্ট করি, তাহলে এরকম কিছু একটা আসবে: 91, 11, 67, 52, 52, 35, 1। ওকে, সো এর পরের ভ্যালু 3, ঠিক তার পরের জায়গাটায় বসবে। সো এখন আপনি তো আর অ্যারে দিয়ে করবেন না, সো আপনাকে ট্রিতে রিপ্রেজেন্ট করতে পারতে হবে। যেমন এখানে যদি 1 না থাকতো, এখানে একটা খালি জায়গা থাকতো, তাহলে এখানে বসাতাম। তার মানে লাস্ট লেভেলের একদম লাস্ট, লাস্ট পজিশন না, ফার্স্ট অ্যাভেলেবল পজিশন, লাস্ট লেভেলের ফার্স্ট খালি জায়গাটাতে বসাবো। আচ্ছা, বসালাম, ভালো কথা। সো এইখানে দেখেন, বসালে আমার কোনো সমস্যা হবে না। এখানে আমি লাস্ট পজিশনটাতে ট্রি বসালাম, তাহলে কোনো হিপের রুল আমার ভায়োলেট হচ্ছে না। যেমন এখানে আমার কি ছিল? হিপের রুল ছিল প্রত্যেকটা প্যারেন্টের ভ্যালু তার চাইল্ডের ভ্যালুর চাইতে বড় হতে হবে। সো এখানে চাইল্ড হচ্ছে 3, তার প্যারেন্ট হচ্ছে 5, তাহলে প্যারেন্টের ভ্যালু চাইল্ডের ভ্যালুর চাইতে বড় আছে। সো সমস্যা নেই। সো এখানে আমাকে আর কিছু করার দরকার নেই। বাট সবসময় ভ্যালুটা তো এরকম হবে না। এমন না যে সবসময় আমি একটা ছোট ভ্যালু ইনসার্ট করতে যাব। আমার অনেক সময় বড় ভ্যালু ইনসার্ট করা লাগতে পারে। যেমন 102, ঠিক আছে, 102 ইনসার্ট করা লাগতে পারে। সো এই কেসে কি করব? এই কেসেও প্রথম আমাকে প্রথম কাজ সবসময় এইটা, যে ইনসার্ট করব হচ্ছে লাস্ট অ্যাভেলেবল পজিশনে। সো লাস্ট অ্যাভেলেবল পজিশন হচ্ছে 1 এর পরের প্লেসটা। 1 এর পরের প্লেস মানে 5 এর রাইট চাইল্ড হিসেবে। সো 5 এর রাইট চাইল্ড হিসেবে আমি বসালাম 102। বাট এখানে ঝামেলা হলো কি, 102 যখন বসালাম, তখন আমার হিপ প্রপার্টি ভায়োলেট করলো। হিপ প্রপার্টি ভায়োলেট করলো, ওইটা তো ভায়োলেট করতে দেওয়া যাবে না। হিপ প্রপার্টি কিভাবে ভায়োলেট করলো? 102 হচ্ছে 5 এর রাইট চাইল্ড হিসেবে বসলো, বাট আমরা জানি এটা একটা ম্যাক্স হিপ। মিন হিপ হলে সমস্যা হতো না। মিন হিপ হলে প্যারেন্টের ভ্যালু ছোট থাকলে সমস্যা হতো না, বাট এটা যেহেতু ম্যাক্স হিপ, তাহলে প্যারেন্টের ভ্যালু ছোট থাকা যাবে না। তাহলে কি করতে হবে? আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই ভ্যালু দুটো এক্সচেঞ্জ করে দিব। এই ভ্যালু দুটো এক্সচেঞ্জ করে দিব। এক্সচেঞ্জ করে দিলে কি আসবে? এই জায়গায় 102 আসবে, আর এই জায়গায় 5 আসবে। ঠিক আছে, কিন্তু আমাদের কাজ শেষ না। আমরা যে ভ্যালুর সাথে এক্সচেঞ্জ করলাম সেটা আবার চেক করতে হবে। তার প্যারেন্টের সাথে সেটা চেক করে দেখতে হবে তার প্যারেন্ট হচ্ছে তার চাইতে বড় কিনা। যেমন আমরা 102 আর 11 যদি চেক করি, তাহলে দেখবো 11 হচ্ছে 102 এর চাইতে ছোট। তাহলে আবার এক্সচেঞ্জ করতে হবে, এখানে বসবে 11, এখানে বসবে হচ্ছে 102। আবার চেক করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমার হিপ প্রপার্টি স্যাটিসফাই করে। তাহলে 102 এর সাথে আবার 91 চেক করব, 91 হচ্ছে 102 এর চাইতে ছোট। তাহলে আবার এক্সচেঞ্জ করব, এখানে 102 বসবে। সো আমার কখন থামবো? প্রথম থামবো যখন হচ্ছে আমার এই যে এখানে যেমন থামছি, যখন আমি কোথায় চলে গেছি, যখন আমি ইনসার্ট করতে করতে একদম রুটে চলে গেছি, মানে ইন্ডেক্স 1-এ চলে গেছি বা 0-তে, আপনি যেভাবে রিপ্রেজেন্ট করেন, ইন্ডেক্স 1-এ চলে গেলাম, তখন আমি আর কোথাও যেতে পারবো না। ঠিক আছে,
তখন যেতে পারবো না, অথবা মাঝখানে এই স্টেপ গুলাতে আমার কোনো একটা স্টেপে যদি হিপ প্রপার্টি স্যাটিসফাই হয়ে যায়, তাহলে সেখানেও আমি থেমে যাব। যেমন আমি যদি এইখানে আরেকটা ভ্যালু ইনসার্ট করতে যেতাম, সে 93, তাহলে আমি আবার সেম কাজ করতাম, 93 এখানে বসাতাম লাস্ট অ্যাভেলেবল পজিশনে, এক্সচেঞ্জ করতাম, এখানে 5 বসতো, এখানে 93, আবার হচ্ছে চেক করতাম 93, সো 93 না, এটা ধরলাম এই ভ্যালুটা হচ্ছে 95। হ্যাঁ, তাহলে 93 আর 11 এর মধ্যে চেক করব, সো 93 আর 11 হচ্ছে রিপ্লেস করব, তাহলে 11 এখানে বসবে, 93 এখানে বসবে। এরপর 93 আর 95 এর মধ্যে যখন চেক করতে যাব, তখন দেখবো 95 অলরেডি 93 এর চাইতে বড়, তার মানে হিপ প্রপার্টি এখানে স্যাটিসফাই হয়ে গেছে, তাহলে এইখানে আর কিছু করার দরকার নেই। এক্সচেঞ্জ করব আমি হয় যখন রুটে চলে যাব তখন, অথবা যখন আমি এমন একটা নোট পাবো যার প্যারেন্টের ভ্যালু চাইল্ডের ভ্যালুর চাইতে বড়। দুইটা কেসে যে কোনো একটা কেসে, হ্যাঁ, সো এই কেসে ইনিশিয়ালি আমার ট্রিটা ছিল ধরলাম 95, 90, সরি, 95, 11, 67, 5, 2, 52, 35, 1। এখন আমি ইনসার্ট করছি কত, 93, তাহলে এখন আমার ট্রিটা হয়ে যাবে, ইনসার্ট করার পরের যে ভ্যালুটা সেইটা আমি আউটপুট দিব। তাহলে 95, 93, 67, 11, 2, 52, 35, 1, 5। ঠিক আছে, সো এইটা হবে আপনার আউটপুট, ইনসার্ট করার পরে এইটা হবে আউটপুট। আপনি যদি এই ট্রিটাই রেখে দেন তাহলে ফুল মার্কস পাবেন না। এটুকু পর্যন্ত কি বুঝলাম? কোনো কোয়েশ্চেন আছে? তাহলে একবার দেখি, জাস্ট হচ্ছে আমরা লাস্ট অ্যাভেলেবল পজিশনে ইনসার্ট করব, এরপরে কন্টিনিউয়াসলি তার রিকার্সিভলি, বেসিক্যালি এটা রিকার্সিভ ফাংশন, তার প্যারেন্টের সাথে চেক করবো, প্যারেন্টের ভ্যালু যদি ছোট হয় তাহলে এক্সচেঞ্জ করব, তাহলে ছোট না হলে এক্সচেঞ্জ করবো না, যদি ছোট তারপরে যদি এক্সচেঞ্জ হয়, তাহলে আবার ওই নোডের সাথে তার প্যারেন্টের সাথে এভাবে চেক করতে করতে যাবো যতক্ষণ না পর্যন্ত হয় হিপ প্রপার্টি স্যাটিসফাই করে, মানে প্যারেন্টের ভ্যালু বড় হয়ে যায়, অথবা যদি আমরা রুটে চলে যাই। ওকে, এরপরে ওই ট্রি থেকে আবার একটা অ্যারে বানায় সেটাকে আমরা আউটপুট দিব। সো এটা গেল আমার ইনসারশনের সিমুলেশন। তো এখানে আমরা বেসিক্যালি কি করছি, আমরা লাস্ট টেবিলের পজিশনে বসানোর পরে আমরা ভ্যালুটাকে উপরে প্রোপাগেট করছি। দেখেন 93 ভ্যালুটাকে আমরা উপরে প্রোপাগেট করছি যতক্ষণ না পর্যন্ত আমার হিপ প্রপার্টি স্যাটিসফাই হয়। সো এখানে যেমন 102 কে আমরা উপরে প্রোপাগেট করছি যতক্ষণ না পর্যন্ত হিপ প্রপার্টি স্যাটিসফাই হয়। ওকে, সো এই ফাংশনটাকে বলে সুইম করা। দেখেন, আমরা বেসিক্যালি উপরে সুইম করতে, আমরা নিচে ছিলাম, আমরা উপরে সুইম করতে করতে যাচ্ছি, প্রোপাগেট করতে করতে যাচ্ছি, সো এই ফাংশনটাকে বলে সুইম। অথবা হিপ ইনক্রিজ কি, ইনক্রিজ কি মানে এই যে আমরা প্রত্যেকটা নোটের ভ্যালু ইনক্রিজ করতে করতে যাচ্ছি, যেমন এখানে 102 ছিল, আমরা এখন উপরে ইনক্রিজ, উপরের নোটটাকে ইনক্রিজ করলাম, তারপরে তার উপরের নোটটাকে ইনক্রিজ করলাম, তারপরে রুটের নোটটাকে ইনক্রিজ করলাম, মানে রুটের নোটের ভ্যালুটাকে ইনক্রিজ করলাম। সো ইনসার্শনের কেসে লাস্ট অ্যাভেলেবল পজিশন নিয়ে বসানোর পরে সেই নোডটা থেকে শুরু করে আপনাকে সুইম করতে হবে, অথবা হিপ ইনক্রিজ কি এই ফাংশনটা চালাতে হবে। সেটা কি বুঝতে পারছি? হ্যাঁ বলেন। স্যার এইভাবে কি মানে আঁকে তারপরে কেটে কেটে তারপরে হচ্ছে দেখাইতে হবে হ্যাঁ, এভাবে নাকি? দেখালেই হবে। মানে আচ্ছা। আপনাকে এই ধরনের কোয়েশ্চেন গুলো হয় যে নর্মালি কি বলে, যে এই ওই যে বিএসটির মতো একটা হিপ দিয়ে দিবে, এটার উপরে অপারেশন করার পরে রেজাল্টিং হিপটা আঁকতে হবে। এখন আপনার রাফের জন্য আপনি এভাবে কেটে কেটে দেখাতে পারেন, বাট আমার উদ্দেশ্য হচ্ছে লাস্ট আউটপুটটা আর কি, লাস্ট ট্রিটা যাতে ঠিক থাকে। ওকে, আপনার খাতায় ও, থাকবে মানে এইটা, লাস্ট যে অ্যারেটা আসবে ওইটা ঠিক থাকলেই হবে? ওইটা ঠিক থাকলে হবে। মানে বাট ওই যেটা বললাম, আপনার যদি অ্যারেটা ঠিক থাকলেও, তাহলে আপনি আপনি সেটা নিজে করছেন সেটা আমি বুঝবো কিভাবে? মাঝখানে স্টেপ জি গুলো স্যার। থাকতে হবে, সেই স্টেপ গুলো আপনি এভাবে ট্রি আকারে দেখাবেন। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, মানে আপনার খাতায় যদি আবার ইয়া না থাকে, মানে এই ধরনের কোয়েশ্চেন গুলো দেখা যায় হচ্ছে হয়তোবা একদম লাস্টে কোয়েশ্চেনে হয়তো লাস্টের অ্যারেটা আউটপুট দিতে বলে বা এরকম কিছু। সো আপনার খাতায় অবশ্যই সিমুলেশনটা থাকতে হবে, না হলে তো মার্কস পাবেন না আপনি। সিমুলেশন যদি না থাকে তাহলে আপনি নিজে করছেন নাকি আশেপাশ থেকে দেখে করছেন সেটা তো আমার বুঝার কোনো ওয়ে নাই। সো সিমুলেশন অবশ্যই খাতায় থাকতে হবে, এভাবে কেটে কেটে করতে পারেন, বা মোটামুটি একটা বুঝার মতো সিমুলেশন থাকলেই হবে, এটা তেমন কোনো কনসার্নের বিষয় না। ঠিক আছে, তাহলে আমরা একটু কোডটা দেখি, যদিও আমাদের লাগবে না, বাট স্টিল আমরা কোডটা দেখি। সো এখানে যদি আমরা চিন্তা করি এই ইয়াটা,
আমরা এই যে বললাম লাস্ট অ্যাভেলেবল পজিশন, এটা যদি আমরা অ্যারে হিসেবে চিন্তা করি, এটা হচ্ছে বেসিক্যালি আমি অ্যারেটা সামথিং ছিল, সেই সাইজটা এক বাড়ালাম। আমি ধরলাম এখানে আমার সাইজ ভ্যারিয়েবল নামে কিছু একটা ছিল, যেখানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন অ্যারে, সাইজটা এক বাড়ালাম এবং লাস্ট সাইজ প্লাস ওয়ানে বেসিক্যালি আমি নতুন ভ্যালুটা বসালাম। এরপরে ওই ভ্যালু থেকে শুরু করে আমি উপরে সুইম করালাম। এটা বোঝা খুবই ইজি। এখানে যে কাজটা করছি, কোথায় এখানে কি আছে, এই যে এইখানে প্রথমে আমি 93 বসাইছি। 93 বসানোর পরে এই ভ্যালুটাকে আমি উপরে সুইম করলাম। ঠিক আছে। সো এরপরে সুইমের জিনিসটা কি, এটা একটু আগে বললাম, যদি আমি সুইম করতে করতে ইন্ডেক্স ওয়ানে বা তার সাথে ছোট কোনো ইন্ডেক্সে চলে যাই, ছোট কোনো ইন্ডেক্সে যাওয়া যদিও পসিবল না, বাট ইন্ডেক্স মনে করুন ওয়ানে চলে গেলাম, তার মানে রুটে চলে গেছি, তাহলে আর সুইম করার দরকার নেই, রিটার্ন করে দিই। এলস প্রথমে প্যারেন্টের ইন্ডেক্সটা বের করব, ইন্ডেক্স বাই টু দিয়ে, মানে হচ্ছে ফ্লোর ডিভিশন করে। এরপরে প্যারেন্টের ভ্যালু যদি বড় হয়, তাহলে এখানে হিপ প্রপার্টি স্যাটিসফাই করে ফেলছে, তাহলে এখানে আর কিছু করার দরকার নেই, জাস্ট রিটার্ন করে দিব। আর যদি বড় না হয়, তখন প্যারেন্টের সাথে প্রথমত এক্সচেঞ্জ করব, এরপরে প্যারেন্টকে আবার সুইম করাতে হবে। ঠিক আছে, ওই ইন্ডেক্স থেকে আবার উপরে সুইম করাতে হবে, মানে রিকার্সিভলি চলবে যতক্ষণ না পর্যন্ত আমি হয় রুটে চলে না যাই, অথবা হিপ প্রপার্টি স্যাটিসফাই না হয়। যেমন এখানে যদি দেখি, আমরা যদি এটাকে অ্যারে হিসেবে কনভার্ট করি, 91, 11, 67, 5, 2, 52, 35, 1। ওকে, সো 1 2 3 4 5 6 7 8, এখানে হচ্ছে লাস্ট সাইজ এক বাড়াবো, এখানে আগে 8টা এলিমেন্ট ছিল, এখন হচ্ছে 102 ইনসার্ট করলে সাইজ এক বাড়ায় সেখানে 102 বসাবো। এরপরে আমি চেক করব কন্টিনিউয়াসলি এর প্যারেন্টের সাথে, তো 9 এর প্যারেন্ট হবে 9 ফোর ডিভিশন 2 মানে 4, এই যে 4 ইন্ডেক্সে 5, এই যে দেখেন এখানে 102 বসাচ্ছি, 5 এর সাথে এক্সচেঞ্জ করবো, সো এক্সচেঞ্জ করব। এরপরে আবার এখানে 102 বসবে, আবার এই 4 এর প্যারেন্ট হচ্ছে 11, 11 এর সাথে চেক করব, 11 এর প্যারেন্ট হচ্ছে 91, 91 এর সাথে চেক করবো। সো অ্যারে থেকেও এভাবে চিন্তা করতে পারেন, বাট অ্যারে থেকে চিন্তা করাটা একটু ঝামেলা, মানে ভ্যালু এক্সচেঞ্জ করে করে। সো সিমুলেশনটা আপনি অ্যারে দিয়েও চাইলে দেখাতে পারেন, বাট ট্রি দিয়ে দেখানো হচ্ছে সুবিধা। সো আমরা এই কারণে হিপের যতগুলো অপারেশন করব সবগুলো নর্মালি আমরা ট্রিতেই করি। ওকে, সো এটা ট্রি স্ট্রাকচারই ফলো করে যদিও, মানে ওই প্যারেন্টের ভ্যালু, চাইল্ডের ভ্যালু এক্সেট্রা। সো আপনার যদি অ্যারে দিয়ে সুবিধা হয় আপনি অ্যারেতেও দেখাতে পারেন, বাট এক্সপেক্ট করবো হচ্ছে আপনি ট্রি দিয়ে দেখাবেন, তাহলে জিনিসটা বুঝতে আপনারও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। সো গেল। সো ইনসার্টে কোনো কোয়েশ্চেন আছে? ইনসার্টে কোয়েশ্চেন না থাকলে আমরা হচ্ছে ডিলিটে চলে যাব। হিপের ডিলিট নর্মাল ডিলিটের চাইতে একটু আলাদা। কিভাবে আলাদা? নর্মাল ডিলিটে মনে করেন আপনাকে একটা কি দিয়ে দেয়, সে ডিলিট 8, তার মানে এই স্ট্রাকচার থেকে আপনাকে 8 ডিলিট করতে হবে। বাইনারি ট্রিতে মনে করেন কোন একটা ভ্যালু ডিলিট করব, সো ওই 8 এই ভ্যালুটা আপনাকে দিয়ে দিবে যে এটা ডিলিট করতে হবে। হিপে এরকম কোনো ভ্যালু আপনাকে দিবে না, আপনাকে জাস্ট বলবে ডিলিট ফাংশনটা কল করা হলো বা ডিলিট করো। ওকে, কোনো প্যারামিটার দিবে না, কোনো প্যারামিটার দিবে না। এক্সামে হচ্ছে আপনারা প্রায় সময় কনফিউজ হয়ে যান যে হিপে ডিলিট করতে বলছে কোনো প্যারামিটার দেয় নাই। ঠিক আছে, সো ডিলিট করতে বললে আপনাকে কোনো প্যারামিটার দিবে না, এটা এক্সপেক্টেড। প্যারামিটার দিলে বরং সেটা ভুল, আপনাকে যদি প্যারামিটার দেয়ও সেটা হচ্ছে ভুল। এটা হচ্ছে প্রায় এক্সামে জিজ্ঞেস করেন, সো এটা মনে রাখবেন, হিপে ডিলিট দিবে না। তাহলে আমরা কি ডিলিট করব? হিপে মনে রাখবেন সবসময় ডিলিট করব হচ্ছে রুট ভ্যালুটা। এই যে আপনাকে এক ডিলিট ফাংশন কল করা মানে হচ্ছে রুট ভ্যালুটা আপনার হিপ থেকে চলে যাবে, রুট ভ্যালুটা হিপ থেকে চলে যাবে। ঠিক আছে, সো এটার যদি প্রথমে অ্যারে রিপ্রেজেন্টেশন চিন্তা করি, তাহলে 11 6 8 3 এরকম কিছু একটা। সো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে লাস্ট ভ্যালুর সাথে রুট এক্সচেঞ্জ করা। রুট আমরা ডিলিট করব না, রুট আমরা ডিলিট করবো বললাম, সো রুটকে হচ্ছে একদম লাস্টে নিয়ে যাব, লাস্ট যে ভ্যালু ছিল সেটার সাথে নিয়ে যাবো। তার মানে বেসিক্যালি এখানে চলে আসবে হচ্ছে 11, এখানে চলে আসবে 3। ঠিক আছে, এটা করার পরে আমরা লাস্ট নোটটাকে ডিট্যাচ করে দিব, যে লাস্টে আমরা ভ্যালুটা নিয়ে আসলাম না, তাহলে এখন লাস্ট নোটটাকে ডিটাচ করে দিব। উপরে থেকে তো আমরা ডিটাচ করতে পারতাম না, কারণ উপরে তো হচ্ছে আমার চিলড্রেন ছিল, এই কারণে লাস্ট ভ্যালুটা আমি আগে উপরে নিয়ে গেলাম। সো এই অবস্থায় আমার
যদি অ্যারে হিসেবে চিন্তা করি তাহলে দাঁড়াবে 3, 6, 8, 11। আমি কিন্তু লাস্ট ভ্যালুতে নিয়ে গেছি, অ্যারে থেকে ডিটাচ, ট্রি থেকে ডিটাচ করছি অনলি ফর ভিজুয়ালস। এটা অ্যাকচুয়ালি আমার অ্যারে থেকে ডিলিট হবে না, অ্যারে আমরা সাইজ এক কমাই দিব, মানে সাইজ এক কমাই দিব, বাট লেন্থ তো চেঞ্জ হচ্ছে না, তাহলে সেটা অ্যারেতে রয়ে যাবে। এটার একটা ইম্পর্টেন্স আছে, সেটা আমরা একটু পরে বুঝবো, বাট অ্যারে থেকে এটা ডিলিট করা যাবে না। অ্যারে থেকে একদম লাস্ট পজিশনে এটা থেকে যাবে। ওকে, আচ্ছা থেকে গেল। এরপরে আমাকে চেক করতে হবে হিপ প্রপার্টি মেনটেন হচ্ছে কিনা। সো লাস্ট ভ্যালুটা ডিলিট করে দিলে, মানে একদম লাস্ট অ্যাভেলেবল পজিশনটা, তখন আমার হিপ প্রপার্টির কোনো সমস্যা, কমপ্লিট হওয়ার সেটা কোনো সমস্যা হবে না, কারণ কমপ্লিট মানে কি, লেফট টু রাইট ফিল আপ হওয়া। সো আমি একদম লাস্ট ভ্যালুটা যদি ডিলিট করি স্টিল আমার ট্রিটা কমপ্লিট থাকবে, বাট হিপ প্রপার্টি মেনটেন আছে কিনা দেখতে হবে। সো আমি এই ট্রিটা যদি আবার আঁকি তাহলে দেখবো কি 3, 6, 8, 3, 6, 8। সো এখানে যেটা হচ্ছে, আমার হিপ প্রপার্টি ভ্যালিড হচ্ছে, যেমন আমি থ্রিটা এক্সচেঞ্জ করলাম, তাহলে দেখলাম কি থ্রি এর চাইল্ড ছিল 6 আর 8। সো সিক্স আর, হ্যাঁ, থ্রি এর চাইল্ড ছিল হচ্ছে 6 আর 8। সো 6 আর 8 দুইটাই হচ্ছে থ্রি এর চাইতে বড়। তাহলে এইখানে আমাকে এক্সচেঞ্জ করতে হবে। ঠিক আছে, কার সাথে এক্সচেঞ্জ করব? এখানে সিক্স এর সাথে আমি চাইলে এক্সচেঞ্জ করতে পারি, 8 এর সাথে এক্সচেঞ্জ করতে পারি, যেহেতু দুইটাই বড়। কিন্তু আমি সিক্স এর সাথে এক্সচেঞ্জ করবো না। সিক্স এর সাথে এক্সচেঞ্জ করলে কি হবে? সিক্স এর সাথে এক্সচেঞ্জ করলে আমার থ্রিটা দাঁড়াবে এরকম। সো তখন আবার ঝামেলা হবে, কারণ 6 আর 8 এর মধ্যে সিক্স আবার তখন ছোট, তখন আবার এক্সচেঞ্জ করতে হবে। সো এই দুইটা, যদি আমার প্যারেন্টের ভ্যালু চাইল্ডের যে কোনোটা চাইতে বড় হয়, ছোট হয়, তখন আমি চাইল্ডের ভ্যালুগুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম তার সাথে এক্সচেঞ্জ করব। তাহলে এখানে আসবে 8, 6, 3। এই যে 8 আর 3 এর মধ্যে এক্সচেঞ্জ করব, যেহেতু 6 আর 8 এর মধ্যে 8 হচ্ছে ম্যাক্সিমাম। যদি আমি ছোটটার সাথে এক্সচেঞ্জ করতাম, সিক্স এর সাথে এক্সচেঞ্জ করতাম, তখন আমার ঝামেলা হতো, তখন আমাকে আবার চেঞ্জ করা লাগবে। সো হিপ প্রপার্টি মেনটেন করবো হচ্ছে এক্সচেঞ্জ উইথ ম্যাক্স অফ চিলড্রেন। ঠিক আছে, যে দুইটা চিলড্রেন থাকবে তাদের মধ্যে এক্সচেঞ্জ করবো। এখন যদি অবশ্যই আমার হিপ প্রপার্টি ভায়োলেট হয়, মনে করেন এখানে এমন একটা ভ্যালু ছিল, সে 9 ছিল, আমার হিপ প্রপার্টি ভায়োলেট হচ্ছে না, তাহলে তার এক্সচেঞ্জ করার দরকার নেই। ওকে, সো ডিলিট করার পরে আমার হিপ হচ্ছে এইটা, এটাকে যদি আমি আবার অ্যারে হিসেবে রেখে দেই তাহলে আসবে 8, 6, 3। খেয়াল রাখবেন আমার ওদিকে কিন্তু 11 রয়ে গেছিল। ঠিক আছে, 11 রয়ে গেছিল, আমি সাইজের ভ্যালুটা এক কমাই দিলাম, সাইজ হচ্ছে এক কমিয়ে দিলাম, সেই কারণে আমার কারেন্টলি যে ভ্যালুগুলো নিয়ে আমি চিন্তা করছি সেটা হচ্ছে 8, 6, 3। বাট 11 কিন্তু আমার অ্যারেতে রয়ে গেছে, এটার একটা সিগনিফিকেন্স আছে, সেটা আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ডিলিটের জন্য এটা, এটা হচ্ছে আমার আলটিমেটলি 8, 6, 3, ওইদিকে হচ্ছে 11 রয়ে গেছে, এটা হচ্ছে আমার এরর এর অবস্থা। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখার আগে আমরা এখানে কি কাজ করলাম, আমরা এখানে বেসিক্যালি প্রথমে হচ্ছে রুটের সাথে এক্সচেঞ্জ করলাম, এরপরে চাইল্ডের ভ্যালুর সাথে চেক করে চাইল্ডের মধ্যে যেটা ম্যাক্সিমাম তার সাথে এক্সচেঞ্জ করলাম। ইনসার্টে আমরা কি করছিলাম, ইনসার্টে হচ্ছে আমরা নিচের থেকে উপরের দিকে যাচ্ছিলাম, এখানে হচ্ছে কন্টিনিউয়াসলি আমরা উপর থেকে নিচের দিকে যাব। যেমন এখানে এক্সচেঞ্জ করার পরে, এইটা থ্রি এক্সচেঞ্জ করার পরে আমার নিচে আর চেক করার জায়গা নেই, বা যদি চেক করার জায়গা থাকতো তাহলে কিন্তু আমাকে আবার চেক করে দেখা লাগতো যে থ্রি এর যে চাইল্ড গুলো ছিল সেগুলো আবার থ্রি এর চাইতে কোনো বড় কিনা, বড় হলে সেখান থেকে আবার এক্সচেঞ্জ করা লাগবে। সেখানে করা লাগছে না, বাট আমাদের করা লাগতে পারে। সো এই কাজটাকে বলে সিঙ্ক করা। এই যে কন্টিনিউয়াসলি নিচের দিকে হচ্ছে চেক করতে করতে এক্সচেঞ্জ করতে করতে যাওয়া, এই কাজটি, জিনিসটাকে বলে সিঙ্ক করা অথবা ম্যাক্স হিপিফাই। ঠিক আছে, ম্যাক্স হিপিফাই, কারণ এটা দিয়ে আমরা ম্যাক্স হিপ বিল্ড করি বা এনশিওর করি যাতে এই ফাংশনের মাধ্যমে আমার ম্যাক্স হিপের প্রপার্টি গুলো ঠিক থাকে। সো ইনসার্শনের কেসে করব সুইম অথবা হিপ ইনক্রিজ কি, একই ফাংশন, দুইটা নাম। আর ডিলিশনের কেসে করব সিঙ্ক অথবা ম্যাক্স হিপিফাই। আচ্ছা, এই ট্রিটা দেখি, এখানে যদি আমরা দেখি তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এবং মনে রাখবেন যে সবসময়
হিপের যে সিমুলেশন গুলো এগুলা একটু লেংথি, কঠিন না, লেংথি। কোনো একটা স্টেপে যদি একটু ভুল হয়ে যায় তাহলে দেখা যাবে পুরো সিমুলেশনটাই ভুল হয়ে যাচ্ছে। সো এগুলো একটু খুব আম, মানে কশাসলি করতে হবে। আচ্ছা, এরপরে এখানে দেখি, এটার যদি আমরা অ্যারে রিপ্রেজেন্টেশন চিন্তা করি তাহলে কি হবে? 13, 5, 8, 2, 2, 6, -5, 2, 1, -1। সো এখানে আমরা ডিলিট করব, ঠিক আছে? ডিলিট ফাংশনটা চালাচ্ছি, অবশ্যই কোনো প্যারামিটার থাকবে না। তাহলে ডিলিট ফাংশনটা চালালে বেসিক্যালি আমাকে কি করতে হবে? আমাকে প্রথম কাজ হচ্ছে এই 13-এর সাথে লাস্ট অ্যাভেলেবল নোট হচ্ছে এই -1, এইটা এক্সচেঞ্জ করতে হবে। তাহলে এখানে চলে আসবে হচ্ছে -1, এখানে চলে আসবে 13। এরপরে এই 13 নোটটাকে ডিটাচ করে দিব, তার মানে বেসিক্যালি এখানে -1 চলে আসবে, এখানে চলে আসবে 13, আর এর সাইজ আমরা 1 কমিয়ে দিব। এইটুকু হচ্ছে আমার এখন কনসিডারেবল অ্যারে। ওকে, এরপরে কি করব? এরপরে আমরা সিঙ্ক করব। সিঙ্ক করার ইয়া কি, আমরা একটা নোট দেখব, দেখব হচ্ছে ওর চাইল্ড নোট যেগুলো 5 আর 8 এর মধ্যে ম্যাক্সিমাম কে। প্রথমে চেক করবো চাইল্ড 5 আর 8 দুইটাই হচ্ছে ওই নোটের চাইতে বড় কিনা। তো এখানে -1 আছে, তো এই দুইটা অবশ্যই 5 আর 8 এর চাইতে বড়। তাহলে আমরা এক্সচেঞ্জ করতে হবে, সিং করাতে হবে। সো সিং করাবো কার সাথে? 5 আর 8 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 8, তাহলে 8 আর -1 এর মধ্যে এক্সচেঞ্জ করব। তাহলে 8 চলে আসবে হচ্ছে এখানে, -1 চলে আসবে এখানে। বাট এখন আমার কাজ শেষ হয় নাই। কাজ শেষ হয় না কেন? কারণ এখনো আমাকে এই যে এক্সচেঞ্জ করলাম, এখন নতুন নোটটার সাথে চেক করে দেখতে হবে। সো এখানে আবার 6 আর -5 এর সাথে কম্পেয়ার হবে। 6 আর -5 এর সাথে কম্পেয়ার করলে কি দেখা যাবে? এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 6, তাহলে -1 আর 6 আবার কি এক্সচেঞ্জ হবে? -1 চলে আসবে এখানে, 6 চলে আসবে এখানে। এরপরে আমি এখন একটা লিফ নোটে চলে আসছি। তাহলে এখন আর আমার এক্সচেঞ্জ করার দরকার নেই। তাহলে এখন যদি আমি ট্রিটা দেখি তাহলে অনেকটা এরকম হবে: 8, 5, 6, 2, 2, -1, -5, 2, 1, আর এদিকে হচ্ছে 13 ছিল, 13টা আমার চিন্তা করার দরকার নাই। আর এই ট্রি থেকে আমি যদি এখন অ্যারেটা বিল করি তাহলে আসবে 8, 5, 6, 2, 2, -1, -5, 2, 1। এদিকে রয়ে গেছে হচ্ছে 13। সো এটা ঠিক আছে কিনা কিভাবে বুঝবেন? ঠিক আছে কিনা বুঝবেন হচ্ছে এই যে আপনার কারেন্টলি ট্রিতে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা অবশ্যই সবসময় রুটে চলে আসবে। আর প্রত্যেকটা নোড এমন হবে যাতে তার, যেমন 5 এর চাইতে 2 আর 2 ছোট, 6 এর চাইতে -1, -5 ছোট। প্রত্যেকটা নোড এমন হবে যাতে তার চাইল্ডের ভ্যালু তার প্যারেন্টের ভ্যালু চাইতে ছোট হবে। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করতে আচ্ছা না, এটা পরে বলতেছি। সো এখানে একটু ক্লিয়ার? পুরো কোয়েশ্চেন আছে? ওকে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এখানে আরেকবার ডিলিট করে দেখি। আরেকবার ডিলিট করি, যদি এখানে আবার ডিলিট করি, মানে হচ্ছে এইটার উপরে, এটার উপরে না, এটার উপরে ডিলিট করব। সো আবার সেম, এখানে এখন লাস্ট নোট হচ্ছে আমার এই যে 1, এই 1। সো এই 1 এর সাথে 8 চেঞ্জ করব, কি আসবে? এখানে 1 বসবে, এখানে 8 বসবে, 8 কে ডিটাচ করে দিলাম। তাহলে এখন আমার অ্যারেটা দাঁড়াবে এই জায়গায়, বেসিক্যালি 1 চলে আসবে, এই জায়গায় 8 চলে আসবে, আর পার্টিশনটা চলে আসবে এইখানে, পার্টিশনে চলে আসবে এখানে। 8, 13 এদিকে থাকবে, এদিকে ভ্যালুগুলো থাকবে। সো এখন আবার আমাকে সিঙ্ক করাতে হবে। প্রথমে দেখবো, চেক করবো 5 আর 6, 1 এর চিলড্রেন হচ্ছে 5 আর 6, 5 আর 6 দুইটাই 1 এর চাইতে বড়, যেটা ম্যাক্সিমাম 6 তার সাথে হচ্ছে এক্সচেঞ্জ করব। এখানে 6, এখানে বসবে হচ্ছে 1। এরপর আবার চেক করবো -1, -5, বাট দুইটাই হচ্ছে কি 1 এর চাইতে ছোট, তাহলে এখন আর এক্সচেঞ্জ করার দরকার নাই। তাহলে এটা হচ্ছে আমার লাস্ট ট্রি। সো যদি আঁকি তাহলে এরকম হবে: 6, 5, 1, 2, 2, -1, -5, এইদিকে অনলি 2। আর যদি অ্যারেটা চিন্তা করি তাহলে অ্যারেটা দাঁড়াবে 6, 5, 1, 2, 2, -1, -5, 2। এইদিকে দেখেন 8 আর 13 রয়ে গেছে। ঠিক আছে ওমা? হ্যাঁ, 2 আর এদিকে রয়ে গেছে হচ্ছে 8, 13। ওকে,
এগুলো কিন্তু অ্যারেতে রয়ে যাবে, আমরা সাইজ এক কমিয়ে দিচ্ছি যাতে আমাকে পরবর্তী কনসিডার করতে হয় এভাবে। সো এই কনসিডার করতে হয় এই ভ্যালুগুলোর মধ্যে, বাট আমার ইয়া কিন্তু রয়ে যাবে, অ্যারেতে এই ভ্যালুগুলো কিন্তু থেকে যাবে। ওকে, সো গেল। এই যে ডিলিশনের মধ্যে কারো বুঝতে কোনো প্রবলেম আছে? ঠিক আছে, আমরা এখানে আবার ব্যাক করব। আমরা এখানে আবার ব্যাক করব, বাট আপাতত হচ্ছে আমরা স্লাইডে চলে যাই। ওকে, সো এখানে আমরা ডিলিট করে দেখলাম, দুইবার ডিলিট করলাম। সেকেন্ড বারে ডিলিট করলে, ফার্স্ট বার ডিলিট করলে আমার রুটে চলে আসছিল 8, যেটা আমার ছিল এই ট্রি এর মধ্যে সেকেন্ড ম্যাক্সিমাম ভ্যালু। আর থার্ড বার ডিলিট করলে আমার রুটে চলে আসছে 6, যেটা আমার এই ট্রি এর মধ্যে থার্ড ম্যাক্সিমাম ভ্যালু। সো এটা গেল ডিলিশন। সো আমরা যদি কোডটাতে যাই, তাহলে কোড প্রথমে যদি আমার সাইজ যদি 0 হয়, তার মানে ডিলিট করার মতো কিছু নাই, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি একটা আন্ডারফ্লো কেস। সো এখানে জাস্ট রিটার্ন করে দেবো। এলস প্রথম ভ্যালুটা ডিলিট করবো সবসময়, রুট ভ্যালু মানে H1 প্রথম ভ্যালু, রুট ভ্যালুর সাথে লাস্ট ভ্যালুটা এক্সচেঞ্জ করব, সাইজ এক কমাবো, ওই যে ডিটাচ করে দিলাম। এখন আমার কাজ হবে খালি ওই লাস্ট ভ্যালুটা বাদে বাকি সবগুলো ভ্যালুর মধ্যে, আর এরপরে রুট থেকে শুরু করে ম্যাক্সিপিফাই করব, মানে প্যারেন্টের ভ্যালুর সাথে চেক করবো। সো ম্যাক্সিপিফাইটা কি জিনিস? যদি সাইজ আবার 0 হয় তাহলে এখানে আর কিছু করার নাই, রিটার্ন করে দিব। এলস প্রথমে লেফট ভ্যালু বের করব, রাইট ইন্ডেক্স বের করব, দুইটা চেক করব, দুইটাই যদি হচ্ছে আমার থাকে, এই যে লেফট লেস দেন ইকুয়ালস টু সাইজ, রাইট লেস দেন ইকুয়ালস টু সাইজ, মানে দুইটা ভ্যালুই হচ্ছে ভ্যালিড, তাহলে ওগুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা নিয়ে এক্সচেঞ্জ করব। তারপরে ম্যাক্সিমাম ভ্যালুটার উপরে যেটা মাত্র যেটা এক্সচেঞ্জ করলাম সেইটা হচ্ছে ম্যাক্সিপিফাই করব, যেটা আমি মাত্রই চেঞ্জ করলাম। এলস আমার অনলি লেফট নোড আছে, লেফট লেস দেন ইকুয়ালস টু সাইজ, বাট রাইট নোড নাই, এরকম কিন্তু হতে পারে। যদি এটা কমপ্লিট ট্রি, তাহলে ট্রিতে এমন একটা থাকতে পারে যে এটার খালি লেফট চাইল্ড আছে, রাইট চাইল্ড নাই। তো সেই কেসে জাস্ট লেফটের সাথে এক্সচেঞ্জ করে আর কিছু করার দরকার নেই, কারণ এই কেসে আর নিচে তো আর থাকা পসিবল না। ঠিক আছে, এটা যেহেতু কমপ্লিট ট্রি, তার মানে এখানে যদি আমার রাইট নোট না থাকে তাহলে এটা নিচেও আর কিছু থাকা পসিবল না। ওকে, তাহলে গেল। কোড আমাদের অত ইম্পর্টেন্ট না, বাট বুঝার জন্য চাইলে দেখতে পারেন। সো ডিলিশন আমাদের শেষ, এখন আমরা চলে যাব হচ্ছে সর্টে। হিপ সর্ট, হিপ সর্ট খুব ইন্টারেস্টিং একটা সর্ট। এটা বেসিক্যালি আমরা অলরেডি হালকা পাতলা পড়ে আসছি। হিপ সর্টে আমরা যেটা করব, যে সবগুলা নোট ডিলিট করে দিব, সবগুলা নোট ডিলিট করবো, মানে কন্টিনিউয়াসলি ডিলিট করতে থাকবো। কন্টিনিউয়াসলি আমরা ডিলিট করতে থাকবো। কন্টিনিউয়াসলি ডিলিট করা মানে হিপে তো আমাকে কোনো ভ্যালু দিয়ে দিবে না যে এই ভ্যালুটা ডিলিট করো। সো কন্টিনিউয়াসলি ডিলিট করা মানে হচ্ছে রুট ডিলিট করতে থাকবো, কন্টিনিউয়াসলি ডিলিট রুট আনটিল ট্রি ইজ এমটি, মানে ট্রিটা এমটি না হওয়া পর্যন্ত আমরা কন্টিনিউয়াসলি রুট থেকে ভ্যালুগুলো ডিলিট করতে থাকবো। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, দেখি তাহলে। সো ইনিশিয়ালি আমাদের অ্যারে ছিল এটা 11 9 8 3। সো প্রথমে যখন আমরা একবার রুট ডিলিট করতে যাব, তাহলে আমার 11 চলে আসবে এইখানে, আমার 3 চলে যাবে এখানে, 11টা ডিটাচ হয়ে গেল, তার মানে 11 ডিটাচ হয়ে গেল, বাট আমার অ্যারে থেকে কিন্তু 11 ডিটাচ হয় না, 11 লাস্ট পজিশনে বসে গেছে। এরপরে আমাকে 3 9 8 এগুলোর মধ্যে থ্রিটাকে এখন ম্যাক্সিফাই করতে হবে। সো 3 9 আর 8 এর সাথে চেক করব, 9 হচ্ছে সবচেয়ে বড়, তাহলে 9 এখানে চলে যাবে, 3 এখানে বসবে। তাহলে এখন আমার ট্রিটা হচ্ছে এরকম 9 3 8। ঠিক আছে, 11 আর আমার ট্রিতে দেখানোর দরকার নেই, এটা আমার অ্যারেতে থাকলেই চলবে। তাহলে দেখি, 9 3 8, এটা হচ্ছে আমার কারেন্ট ট্রি। এরপরে আবার ডিলিট করব, এখনো তো আমার ট্রি এমটি হয় নাই, এমটি না হওয়া পর্যন্ত ডিলিট করব। তো ডিলিট করলাম, ডিলিট করলে 9 হচ্ছে লাস্ট অ্যাভেলেবল পজিশনে বসবে। সো এখানে লাস্ট অ্যাভেলেবল পজিশন বোঝা যাচ্ছে 8, তাহলে 8 এখানে বসবে, 9 এখানে বসবে, 9 ডিটাচ হয়ে গেল। তাহলে আমার এই যে পার্টিশনটা আরো এক ঘর বামে চলে আসবে, আমার লাস্ট পজিশনে বসবে হচ্ছে 9, এই যে 9 যাবে এইখানে, আর 11 তো আগের চাইতে ছিল, 11 হচ্ছে আগের চাইতে ছিল। সো এখন আমার ট্রিটা হচ্ছে 8 3, তার মানে 8 3। দেখেন, সুবিধাটা কি হচ্ছে? সুবিধাটা হচ্ছে আমার এই পোর্শনটুকু, এই যে আমরা ডিলিট করছিলাম, এই পোর্শনটুকু আমার অটোমেটিক সর্টেড হয়ে যাচ্ছে। এই যে আমরা সর্বোচ্চ ভ্যালুটা নিয়ে লাস্ট পজিশনে বসালাম,
সেকেন্ড সর্বোচ্চ ভ্যালু নিয়ে সেকেন্ড লাস্ট পজিশনে বসালাম, বা এই এর জন্য লাস্ট পজিশনে বসালাম। এখন আমরা যদি আবার ডিলিট করি, তাহলে 8 হচ্ছে আমরা এখানে বসাবো। তার মানে 8 হচ্ছে লাস্ট পজিশনে বসাবো, 8 9 11 শর্ট হয়ে যাবে। এদিকে থাকবে খালি 3। 3 হচ্ছে এখানে চলে যাবে, এদিকে থাকবে খালি 3। এরপরে 3 কেও ডিলিট করে দিব, মানে 3টা এখনো এমটি হয় না, 3 কেও ডিলিট করে দিলে 3 8 9 11 আমার পুরো অ্যারেটা সর্ট হয়ে গেল। তার মানে একটু দাঁড়ান, তার মানে পুরো অ্যারেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা একটা ট্রিতে ভ্যালুগুলো থেকে যাবে, মানে ট্রিটা এমটি না হবে, সেই ততক্ষণ পর্যন্ত ডিলিট করে যাবে। এখন এমটি কিভাবে বুঝবো? ওই যে আমরা একটা সাইজ ভ্যারিয়েবল রাখছিলাম, প্রত্যেকবার ভ্যালুটাকে এক এক করে কমিয়ে দিচ্ছিলাম। সো তখন আমরা এই ট্রিটাকে হচ্ছে মানে ওইভাবে হচ্ছে হ্যান্ডেল করতে পারবো। হ্যাঁ, জিজ্ঞেস করেন, কি জিজ্ঞেস করছিলেন? লাস্টে যখন একটা নোট থাকবে, লাইক থ্রি যে আছে, থ্রিটাকে হ্যাঁ, কিভাবে ডিলিট করবো, নাম করে দিব? থ্রিটাকে ডিলিট করব বলতে 3 এর সাথে এক্সচেঞ্জ করব, মানে লাস্ট অ্যাভেলেবল পজিশন তো সে আমার সাইজ হচ্ছে 1, তাহলে লাস্ট অ্যাভেলেবল পজিশনও হচ্ছে 1। 3 এর সাথে এক্সচেঞ্জ করে তারপরে আমার সাইজ 0 হয়ে যাবে। সো সাইজ যখন 0 হয়ে যাবে, আমরা এখানে কোডটা দেখছিলাম, এই যে আমরা যদি এই যে ডিলিটের কেসে সাইজ যদি 0 হয়ে যায়, বা ম্যাক্স সিপিফাই যদি সাইজ 0 হয়ে যায়, তাহলে অটোমেটিক রিটার্ন করে দেবো, এখানে আর কিছু হবে না আর কি। ঠিক আছে, বাট এই সাইজ ভ্যালুটা এখানে 0 হয়ে যাবে, সো এখানে ম্যাক্স সিপিফাই গিয়ে সেই ভ্যালুটা অটোমেটিক হচ্ছে চলে যাবে। সো ওইটা নিয়ে চিন্তা করার দরকার নেই যে মানে নান করবো নাকি কি। ওটা জাস্ট হচ্ছে আপনি এভাবে পার্টিশন দিয়ে দেখাতে পারেন, অথবা এখানে 3 হচ্ছে জাস্ট ডিলিট করে দিতে পারেন, এভাবে কেটে দিতে পারেন। এটা জাস্ট বুঝতে পারলেই হবে। আমার আলটিমেট ইয়া হচ্ছে আপনার প্রত্যেক স্টেপে এই যে আহ প্রত্যেক স্টেপে একটা একটা করে ভ্যালু সর্ট হচ্ছে কিনা। মানে দেখেন, এখানে একটা সর্টেড ভ্যালু ছিল, এখানে দুইটা সর্টেড ভ্যালু, এখানে তিনটা সর্টেড ভ্যালু, এখানে চারটা সর্টেড ভ্যালু, এক্সেট্রা। বুঝতে পারছি? জি স্যার। আহ তাহলে এখানে সর্ট করলে প্রত্যেকটা নোট যদি ডিলিট করি, তাহলে এখানে বেসিক্যালি আমি প্রত্যেকবার পার্টিশনকে এক ঘর আগায় এভাবে আনছি। সো এখন আবার ব্যাক করি, বলছিলাম না এখানে ব্যাক করব। সো যদি দেখি, তাহলে এখানে আমরা দুইবার ডিলিট করলাম না? ফার্স্ট বার ডিলিটের পরে 13 হচ্ছে আমার সর্টেড হয়ে গেছে, সেকেন্ড বার ডিলিটের পরে এই পার্টটুকু 8 আর 13 সর্ট হয়ে গেছে। তো আমরা থার্ড বার ডিলিট করে দেখি। সো থার্ড বার ডিলিট করলে আমার কি ডিলিট হবে? 6, আর লাস্ট ভ্যালু হচ্ছে 2। সো 2 হচ্ছে এখানে যাবে, 6 হচ্ছে এখানে আসবে। 6 হচ্ছে আমার ডিটাচ হয়ে গেল, তাহলে এখানে 6, এই যে 2 আর 6 এক্সচেঞ্জ হবে, এখানে 2 বসবে, এখানে 6, তাহলে 6 8 13 এই পার্টটুকু আমার সর্টেড হয়ে গেল। এরপরে আবার 2 হচ্ছে কি করব? হিপিফাই করব, ম্যাক্স হিপিফাই করব, 5 আর 1 এর মধ্যে চেক করব। সো 5 হচ্ছে ম্যাক্সিমাম, সো 2 যাবে এখানে, 5 যাবে এইখানে। এরপরে 2 আবার চেক করব, সো 2 এখানে দুইটা ভ্যালু হচ্ছে ইকুয়াল, তাহলে এখানে আর চেক করার দরকার নেই, রয়ে গেল। তাহলে এখন আমার কারেন্টলি ট্রিটা হচ্ছে 5 2 1 2 2, এদিকে -1, এদিকে -5। ওকে, তাহলে আমার ডিলিশনটা যে ঠিক হয়েছে কিভাবে বুঝবো? এই যে দেখেন, কারেন্টলি আমার ট্রিতে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা সবসময় রুটে চলে আসছে। ঠিক আছে, আর আমার ইয়াটা হয়ে যাচ্ছে 5 2 1 2 2 -1 -5। এরপর যদি আবার সেম কাজ করি, 5 হচ্ছে ডিলিট করি, তাহলে 5 এর সাথে -5 এক্সচেঞ্জ হবে। দেখেন, সবচেয়ে লাস্ট ভ্যালু হচ্ছে -5, 5 চলে যাবে এখানে, এটা ডিটাচ হয়ে যাবে। এরপর -5, 2 আর 1 এর সাথে ম্যাক্সিফাই, তাহলে 2 হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে 2 এখানে যাবে, -5 এখানে আসবে। তারপর এখানে দুইটা ভ্যালু ইকুয়াল, তাহলে যে কোনো একটা ভ্যালুর সাথে এক্সচেঞ্জ করবো, সে -5 এখানে দিলাম 2, তাহলে এখানে যাবে হচ্ছে 5 6 8 13, এই যে 5 এখানে চলে গেছিল। আর এদিকে আমার ট্রিটা হচ্ছে এখন 2 2 1 -5 2 -1। তাহলে এত 4বার ডিলিট করার ফলে আমার 4টা ভ্যালু সর্টেড হয়ে গেছে। এরপর এবার যখন ডিলিট করব, 5টা ভ্যালু সর্টেড হবে, 6টা, এভাবে আস্তে আস্তে সবগুলা ভ্যালু সর্ট হয়ে যাবে। এটা কি বুঝতে পারছি? তাহলে হিপ সর্ট কিভাবে করে? হিপ সর্ট করা মানে জাস্ট ডিলিশন ফাংশনটা বুঝলেই হিপ সর্ট করতে পারবেন, জাস্ট কন্টিনিউয়াসলি অনেকবার ডিলিট করা লাগবে। বুঝতে পারছি? কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, তাহলে এগুলা প্র্যাকটিস করবেন। আমি মিন হিপের জন্য যেমন ম্যাক্স হিপের জন্য দেখালাম, তাহলে মিন হিপে কি হবে? মিন হিপের ইনসার্টে আমরা লাস্টে একটা ভ্যালু ইনসার্ট করব, এরপর উপরে যখন চেক করবো, আমরা নর্মালি চেক করি প্যারেন্টের ভ্যালু বড় কিনা, বড় হলে কিছু করি না। এখানে চেক করব প্যারেন্টের ভ্যালু ছোট কিনা, ছোট হলে এক্সচেঞ্জ করব, আর না হলে
এক্সচেঞ্জ করব না। এরপরে ডিলিশনের কেসে আমরা বাকি সবকিছু আগের মতো লাস্ট ভ্যালুর সাথে এক্সচেঞ্জ করব, লাস্ট ভ্যালুটা ডিটাচ করে দিব। এরপরে যখন মিন হিপিফাই করব, এখানে আমরা ম্যাক্স হিপিফাই করছিলাম, তখন হচ্ছে মিন হিপিফাই করতে হবে। সো মিন হিপিফাই যখন করব তখন চেক করব এই যে এই ভ্যালুটা যেটা আমি এক্সচেঞ্জ করলাম সেইটার চাইতে চিলড্রেনের ভ্যালুগুলো ছোট কিনা। যদি ছোট হয় তাহলে কিছু করার দরকার নেই, তাহলে মিন হিপিফাই হচ্ছে, সরি, যদি বড় হয় তাহলে কিছু করার দরকার নেই। মিন হিপিফাই আমার নোডের ভ্যালু চিলড্রেনের ভ্যালুর সাথে ছোট হওয়ার কথা, সো নোডের ভ্যালু, চিলড্রেনের ভ্যালু যদি বড় হয় তাহলে কিছু করার দরকার নেই, বাট যদি ছোট হয় তাহলে যেটা মিনিমাম, এখানে ম্যাক্সিমামটা নিয়ে এক্সচেঞ্জ করছিলাম, তখন এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা নিয়ে এক্সচেঞ্জ করব। ঠিক আছে, এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা নিয়ে এক্সচেঞ্জ করবো, এভাবে কন্টিনিউয়াসলি হচ্ছে সিং করতে থাকবো। সো এখানে যখন আমরা ম্যাক্স হিপিফাই করছি, মানে ম্যাক্স হিপের উপরে সর্ট করব, ম্যাক্স হিপের উপরে যখন সর্ট করব আমরা ভ্যালুগুলো পাচ্ছি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, রাইট? অ্যাসেন্ডিং অর্ডারে, কারণ সবচেয়ে বড় ভ্যালুটা আমার লাস্ট পজিশনে চলে যাচ্ছে, তারপরে তার পরের ভ্যালু এক্সেট্রা এক্সেট্রা। তাহলে মিন হিপে যখন আমরা সর্ট করব তাহলে বোঝা যাচ্ছে মিন হিপে সবচেয়ে যেটা মিনিমাম ভ্যালু সেটা চলে যাবে একদম লাস্ট পজিশনে, আর যেটা সেকেন্ড মিনিমাম সেটা যাবে হচ্ছে সেকেন্ড লাস্ট পজিশনে। সো মিন হিপে যদি আমরা সর্ট করি তাহলে সেটা পাবো আমরা ডিসেন্ডিং অর্ডার, সবচেয়ে ছোট ভ্যালুটা থাকবে লাস্টে, সবচেয়ে বড় ভ্যালুটা থাকবে ফার্স্টে। ঠিক আছে, সো ম্যাক্স হিপের অপারেশন গুলো আমরা দেখলাম, আপনাদের কাজ হচ্ছে মিন হিপের অপারেশন গুলো দেখা। কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে আমরা লাস্ট টপিকে চলে যাব যেটা হচ্ছে বিল্ড হিপ। ওকে, আপনাকে এরকম একটা অ্যারে দেওয়া আছে, এই অ্যারেটা অবশ্যই একটা হিপ না, কারণ এখানে হিপ প্রপার্টি বোঝায় না। যদিও অ্যারেটা কমপ্লিট, ঠিক আছে, যদি অ্যারেটা কমপ্লিট মানে মাঝখানে কোনো নাল ভ্যালু বা স্পেস বক্স কিছু নাই, বাট স্টিল এটা একটা হিপ না। কেন? যদি অ্যারেটা থেকে আমরা একটা ট্রি বিল্ড করি তাহলে এরকম কিছু একটা পাবো। সো দেখেন এখানে হিপ প্রপার্টি হচ্ছে মেনটেন হয় নাই, যেমন এই নোটটার জন্য 5 এর জন্য 5 - 1 2, সো এখানে প্যারেন্ট হচ্ছে ছোট। আমরা যদি ম্যাক্স হিপ ধরি, আমরা এটা ম্যাক্স হিপই ধরলাম, সো 5 - 1 2 প্যারেন্ট হচ্ছে ছোট, সো এইখানে হচ্ছে হিপ প্রপার্টি মেনটেন হয় নাই। তারপরে 13-এর জন্য হিপ প্রপার্টি মেনটেন হয় না, এক্সেট্রা। তাহলে এখানে কিছু কিছু নোট আছে যেগুলোর জন্য হিপ প্রপার্টি মেনটেন হয়নি। তাহলে এখন আমাকে হিপটা বিল্ড করতে হবে, হিপটা বিল্ড করতে হবে যাতে এটা একটা ম্যাক্স হিপে কনভার্ট হয়। কিভাবে করব? করার ওয়ে হচ্ছে এইটা, ফর অল নোটস i2 i = 1 to n, মানে রুট থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যাব, n হচ্ছে আমার নাম্বার অফ নোটস, রুট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যাবো এবং প্রত্যেকটা নোটকে সুইম করাবো। ঠিক আছে, সুইম করাবো, নট সিং। সুইম মানে কি? উপরে প্রপাগেট করা। প্যারেন্টের ভ্যালুর সাথে চেক করবো, প্যারেন্টের ভ্যালু যদি ছোট হয় তাহলে এক্সচেঞ্জ করবো, বড় হলে কিছু করার দরকার নেই। তাহলে প্রত্যেকটা ভ্যালু বড় বা সমান হলে কিছু করার দরকার নেই, তাহলে প্রত্যেকটা ভ্যালুকে আমরা উপরে প্রপাগেট করাবো বা সুইম করাবো। আচ্ছা, তাহলে দেখি জিনিসটা কেমন হয়। হুম, এইটা হচ্ছে আমার ট্রি। তাহলে কি করব? ফর i = 1 to n, সুইম আই। ওকে, তাহলে প্রথমে শুরু করব 8 থেকে। সো 8 হচ্ছে আমার কি? 8 হচ্ছে আমার, ওকে, সো 8 হচ্ছে আমার রুট ভ্যালু। সো রুটের তো প্যারেন্ট বলতে কিছু নাই, সো এখানে আমার সুইম করারও অ্যাকচুয়ালি কিছু নাই। সো এরপরে যাব হচ্ছে i = 2, মানে এখানে। সো এখানে যখন যাব তখন দেখবো কি 2, 2 এর প্যারেন্ট হচ্ছে 8, 2 এর প্যারেন্ট 8। সো এইটার মধ্যে যখন কম্পেয়ার করবো তখন দেখবো 8 অলরেডি আমার 2 এর চাইতে বড়, তাহলে এটা হিপ প্রপার্টি মেনটেন করছে, তাহলে এখানেও এক্সচেঞ্জ করার কিছু নেই। এরপরে যাব 6-এ। সো 6 থেকে যখন ব্যাক করব, মানে প্যারেন্টে ব্যাক করব, তখন দেখবো 6 আর 8 এর মধ্যে আমার 8 ম্যাক্সিমাম, মানে 8 হচ্ছে বড়, তাহলে এখানেও এক্সচেঞ্জ করার কিছু নাই। এরপরে যাব 2-তে, 2 আর 2 এর মধ্যে যেহেতু ইকুয়াল তাহলে এক্সচেঞ্জ করার দরকার নেই। এরপরে যাব -1-এ, ইকুয়াল, মানে -1 হচ্ছে ছোট, 2 বড়, তাহলে এক্সচেঞ্জ করার দরকার নেই। এরপরে যাব 13-এ, 13-এ যখন যাব তখন দেখবো 13-এ প্যারেন্ট 6, বাট 6 তো 13-এর সাথে ছোট আর এটা আমার ম্যাক্স হিপ, তাহলে এখানে হিপ প্রপার্টি ভায়োলেট হচ্ছে, তাহলে এখানে 13 এক্সচেঞ্জ হবে। 6 নিচে চলে আসলো, 13 উপরে গেল।
কিন্তু এখানে আমার শেষ করে দিলে চলবে না, আমি যেহেতু এটা এক্সচেঞ্জ করছি তার মানে সম্ভাবনা আছে যে উপরে আরো ছোট ভ্যালু থাকতে পারে। তো যতক্ষণ না পর্যন্ত আমি বড় ভ্যালু পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এক্সচেঞ্জ করতে করে যাবো। এরপরে 13 আর 8 এর মধ্যে কম্পেয়ার করবো। 13 আর 8 এর মধ্যে যখন কম্পেয়ার করলাম তখন দেখলাম 13-এর চাইতে 8 ছোট, তাহলে আবার এক্সচেঞ্জ করব। 13 চলে আসবে এখানে, 8 চলে আসবে এখানে। সো এখন আমার এই নোডের কাজ শেষ। আমরা ছিলাম কিন্তু এই নোডে, বাট মাঝখানে আরো অনেকগুলো নোড চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু সুইম করছি, উপরের দিকে প্রোপাগেট করছি, নিচের দিকে না। নিচের দিকে প্রোপাগেট করব না, আমরা সবসময় উপরের দিকে প্রোপাগেট করব। এরপর যাবো হচ্ছে -5-এ। সো -5 এর কারেন্ট প্যারেন্ট হচ্ছে 8। সো 8 -5-এর সাথে বড়, কিছু করার দরকার নেই। এরপরে যাব, এই লেভেল শেষ, এরপরে যাব নিচের লেভেলে 2-তে। সো 2 আর 2 এর মধ্যে কিছু চেঞ্জ করার দরকার নেই। এরপরে 1 আর 2 এর মধ্যে 2 বড়, চেঞ্জ করার দরকার নেই। এরপরে যাব 5-এ। 5-এ যখন যাব তখন দেখবো 5-এর প্যারেন্ট -1, এটা 5-এর চাইতে ছোট। তাহলে এখানে 5 এক্সচেঞ্জ হবে, এখানে আসবে -1 আসবে এখানে। এরপরে 5 থেকে প্যারেন্টে যাব, সেটা হচ্ছে 2। তাহলে 2 আবার সেই 5-এর সাথে ছোট, তাহলে 5 এক্সচেঞ্জ হবে, 2 এখানে বসবে। এরপরে 5 আর 13-এর মধ্যে চেক করে দেখবো 13 তো 5-এর সাথে বড়, তাহলে এখানে আর এক্সচেঞ্জ করার দরকার নেই। সো আমার এইটারও কাজ শেষ। সো এখন আমার আলটিমেটলি ট্রিটা দাঁড়াবে এরকম: 18, 5, 8, 2, 2, -1, এদিকে ছিল 6, -5। সো এখন দেখেন, এখন এইটা আমার একটা অ্যাকচুয়াল ম্যাক্সিপে কনভার্ট হয়ে গেছে, এই যেটা হচ্ছে ম্যাক্সিমাম। তারপরে এই সাব ট্রি এর মধ্যে 5 হচ্ছে ম্যাক্সিমাম, এই সাব ট্রি এর মধ্যে 8 হচ্ছে ম্যাক্সিমাম। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা কি, এখানে উপরের লেভেলে 5 আছে আর 6 কিন্তু নিচের লেভেলে। এইটা কিন্তু আমার সমস্যার বিষয় না, এটা আমার কনসিডার করার দরকার নেই। আমার কনসিডার করব অনলি নিজের সাব ট্রিতে ম্যাক্সিমাম ভ্যালুটা সবার উপরে আছে কিনা। এখানে অন্য সাব ট্রিতে বা লেভেলে কি আছে সেটা আমার আর চিন্তা করার দরকার নেই। নিজের সাবট্রিতে সবচেয়ে বড় ভ্যালুটা থাকলেই, রুটে থাকলেই, সেটাই হচ্ছে আমার হিপ প্রপার্টি স্যাটিসফাই করে, এটা মাথায় রাখলেই হবে। তাহলে এখান থেকে আমার যদি অ্যারেটা বিল্ড করি তাহলে আসবে 13, 5, 8, 2, 2, 6, -5, 2, 1, -1। এইটা হচ্ছে আপনার অ্যান্সার। এখানে আপনি নাম দিতেও পারেন, নাও দিতে পারেন। ওকে, তাহলে আমরা যদি এখানে ব্যাক করি তাহলে দেখবো এটার হিপ যদি আমরা ওই প্রত্যেকটা নোডে সুইম করাই তাহলে এরকম কিছু একটা পাবো। এবং এইটাকে আপনার অবশ্যই অ্যারেতে কনভার্ট করা লাগবে। অ্যারেতে কনভার্ট করলে এরকম কিছু একটা আসবে, আপনার অ্যান্সার হবে এইটা। যদি আপনি জাস্ট ট্রি একে রেখে দেন, অ্যান্সার এটা না দেন, তাহলে আবার বলছি ফুল মার্কস পাবেন না। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে এখানে আপনার প্রথম ভ্যালুতে নান দেওয়া ছিল, মানে আমরা তো জানি যখন ট্রি থেকে, বাইনারি ট্রি থেকে আমরা অ্যারে বিল্ড করি তখন ইন্ডেক্স 0-তে আমরা সবসময় নান দেই, ইন্ডেক্স 1 থেকে ভ্যালুটা স্টার্ট হয়। সরি। সো এইখানে আপনি যদি নান দেওয়া না থাকে তাহলে 8 কে রুট ধরে স্টার্ট করবেন, ঠিক আছে? 8 কে রুট ধরে হচ্ছে ট্রিটা বিল্ড করবেন। দেখবেন আবার যাতে, কই, হ্যাঁ, 8 কে রুট ধরে ট্রি বিল্ড করবেন। দেখবেন আবার এখানে যদি নাম দেওয়া না থাকে তাহলে একটাকে স্কিপ করে আবার 2 থেকে বিল্ড করিয়েন না। যদি প্রথম থেকে ভ্যালু ভ্যালু স্টার্ট হয় তাহলে ওটাকে ধরেই হচ্ছে ভ্যালু স্টার্ট করবে না। নান দেওয়া থাকলে তো হইলই, নান দেওয়া থাকলে তো প্রথম ভ্যালুটাই হচ্ছে স্টার্ট করবে। বুঝতে পারছি? সো বিল হিপে কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ বলেন। নাম দেওয়া থাকলে কি নামের ইন্ডেক্স 0 আর 8 এর ইন্ডেক্স 1 এভাবে করে কাউন্ট হবে? হ্যাঁ, আমরা এমনিতেও হচ্ছে যতক্ষণ যখন কাউন্ট করলাম, এখানে যদি আপনি এই কোডগুলা দেখেন তাহলে যেমন, কই, এই যে, যেমন, কই, এই যে, আমরা এই H1 এর সাথেই কিন্তু সবসময় এক্সচেঞ্জ করছি। মানে ইন্ডেক্স 1 এর সাথে ইন্ডেক্স 1 কে রুট ধরে এক্সচেঞ্জ করছি। ইন্ডেক্স 0-তে কি ছিল সেটা আমার দেখার বিষয় না, তাই আমি ইন্ডেক্স 0-তে অটোমেটিক নাম ছিল, বাট আমরা দেখানোর সময় সেটা দেখাচ্ছি না। সো ওখানে নাম থাকবে, ইন্ডেক্স 1 থেকে হচ্ছে রুট স্টার্ট হবে। না হলে তো আবার আমরা এই যে এখানে লেফট রাইট চাইল্ড ক্যালকুলেট করছিলাম, সেটা ঠিক থাকবে না। এটা আমরা লাস্ট ক্লাসে হচ্ছে বাইনারি ট্রিতে যখন হচ্ছে এই বাইনারি ট্রি কে অ্যারেতে কনভার্ট করলাম তখন দেখেছিলাম। সো এগুলো তো আবার ঠিক থাকবে না, সো আমাকে রুট সবসময় ইন্ডেক্স 1-এ বসাতে হবে। তো দেখানোর জন্য আমরা 0-তে নান আছে ধরে নিয়ে সেটা নাও দেখাতে পারি, সেটা তেমন কোনো বিষয় না। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে উম হ্যাঁ, আমরা
এই সেম থিং আমরা যদি মিন হিপের জন্য করতাম তাহলে কি হইতো দেখি। মিন হিপের জন্য করলে আমরা কয়েকটা স্টেপ দেখি। সো মিন হিপে আমরা কি করব, আবার সে আগের মতো সুইম করাবো। ঠিক আছে, সুইম করাবো, বাট এখানে সুইমের কন্ডিশনটা একটু চেঞ্জ হয়ে যাবে, রাইট? যদি প্যারেন্টের ভ্যালু, চাইল্ডের ভ্যালু বড় হয়, তাহলে আমরা কিছু করব না। আচ্ছা, প্যারেন্টের ভ্যালু যদি ছোট হয়, আমরা তো সিং করছি না, সুইম করছি, তাহলে প্যারেন্টের ভ্যালু যদি ছোট হয় তাহলে কিছু করব না, কারণ মেইন হিপে কি প্যারেন্টের ভ্যালু চাইল্ডের ভ্যালু চাইতে ছোট হবে। আচ্ছা, দুই একটা সিমুলেশন দেখি। 8 থেকে শুরু করলাম। ওকে, 8 থেকে শুরু করলাম। সো 8 এ তো প্যারেন্ট বলতে কিছু নাই, তাহলে 8 এখানে শেষ। এরপরে 2, 2 থেকে যখন শুরু করব তখন দেখবো 2 এর প্যারেন্ট 8, বাট মিন হিপে প্যারেন্টের ভ্যালু ছোট হওয়ার কথা, তাহলে এক্সচেঞ্জ হয়ে এখানে 2 বসবে। ওকে, তাহলে আর যেহেতু যাওয়ার নাই, তাহলে এখানে আবার শেষ। এখন যাব 6-এ। 6-এ গিয়ে আবার কি দেখবো, 6-এর চাইতে 2 ছোট, বাট মিন হিপে প্যারেন্টের ভ্যালু ছোটই হওয়ার কথা, তাহলে এখানেও কিছু করার দরকার নেই। এরপরে যাব আবার 2-তে। 2-তে গিয়ে দেখবো 2 এর প্যারেন্ট 8, বাট 8 এর ভ্যালু 2 এর চাইতে বড়, আর এটা মিন হিপ, তাহলে সরি, তাহলে এক্সচেঞ্জ করবো। এখানে বসবে 8, এখানে বসবে 2। এরপরে আবার 2-তে যেহেতু মাত্র এক্সচেঞ্জ করলাম, তাহলে আবার হচ্ছে চেক করতে হবে। তো 2 আর 2 এর মধ্যে যেহেতু ইকুয়াল ভ্যালু, তাহলে এক্সচেঞ্জ করার কিছু নাই, বাদ। এরপরে যাব -1-এ। সো -1-এ যদি যাই, তাহলে -1 এর প্যারেন্ট হচ্ছে 2, তাহলে এক্সচেঞ্জ হবে, -1 বসবে। এরপর -1 আর 2 এর মধ্যে 2 আবার বড়, তাহলে আবার এক্সচেঞ্জ হবে, এখানে বসবে 2, এখানে বসবে -1। দেখেন এখানে একটা ভ্যালু কতবার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সো এর আগে ভ্যালুগুলো কম চেঞ্জ হয়েছিল, এখন ভ্যালুগুলো বেশি চেঞ্জ হয়েছে, তো অনেকবার চেঞ্জ হতে পারে। সো ভ্যালুগুলো ভালোভাবে ট্র্যাক রাখবেন, যাতে কোন ভ্যালু কোথায় চেঞ্জ হচ্ছে বোঝা যায়। এটারও কাজ শেষ। এরপরে 13 এর প্যারেন্ট হচ্ছে 6। সো মিন হিপ অনুযায়ী এটা ঠিক আছে, যেহেতু 13 এর প্যারেন্ট 6 হলে আমার সমস্যা নেই। এরপরে যাব -5। -5 এর প্যারেন্ট হচ্ছে 6, এটা -5 এর চাইতে বড়, তাহলে এক্সচেঞ্জ হবে, -5 এখানে আসবে। আবার -5 এর চাইতে -1 বড়, তাহলে -5 আর -1 এক্সচেঞ্জ হয়ে এখানে বসবে হচ্ছে -5। সো এখানেও শেষ। এরপরে 2, 2 এর প্যারেন্ট 8, বাট 8 তো বড়, আর একটা মিন হিপ, তাহলে এক্সচেঞ্জ হবে, 8 বসবে এখানে, 2 বসবে এখানে। এরপর 2 এর প্যারেন্ট আবার কি 2, সো এখানে আর কিছু এক্সচেঞ্জ হবে না। এরপরে 1, 1 এর প্যারেন্ট কে 2, বাট 2 এর প্যারেন্ট মানে প্যারেন্টের ভ্যালু বড়, তাহলে এখানে 1 বসবে, এখানে বসবে হচ্ছে 2। এরপরে আবার চেক করতে হবে, এখানে 1, এখানে 2। সো 1 আর 2 এর মধ্যে 2 যেহেতু বড়, তাহলে 1 বসবে এখানে, 2 বসবে এখানে। তাহলে দেখেন এখানে এই ভ্যালুটা কতবার চেঞ্জ হচ্ছে। তাহলে এরপরে 1 আর এখানে -5, সো -5 তো 1 এর চাইতে হচ্ছে ছোট, তাহলে এখানে আর এক্সচেঞ্জ করার দরকার নেই। এরপরে লাস্ট ভ্যালু হচ্ছে 5, 5 এর চাইতে 2 ছোট, তাহলে এখানে আর এক্সচেঞ্জ করার দরকার নেই। তাহলে আমার লাস্টলি যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে -5, এদিকে হচ্ছে কত 1, এদিকে -1, এদিকে 13, এদিকে 6, এদিকে 2, 2, 8, 2, আর এখানে একটা 5। ঠিক আছে, তাহলে এইটা বেসিক্যালি আমার একটা মিন হিপ। দেখেন এখানে সবচেয়ে যেটা মিনিমাম ভ্যালু -5, সেটা সবার উপরে চলে আসছে। তারপরে এই সাব ট্রিতে সবচেয়ে মিনিমাম ভ্যালু 1 রুটে চলে আসছে। এই সাব ট্রিতে মিনিমাম ভ্যালু 2 রুটে আছে। এই সাব ট্রিতে মিনিমাম ভ্যালু -1 রুটে আছে, এক্সেট্রা। সো যদি আপনি ঠিকভাবে সিমুলেশন করতে পারেন, তাহলে আলটিমেটলি গিয়ে দেখবেন আপনার সবগুলো এরকম ভ্যালু, সবচেয়ে মানে সাবট্রি যেটা মিনিমাম ভ্যালু সেটা সবসময় উপরে চলে আসবে। সো মিন হিপের আমরা এই একটা সিমুলেশন দেখলাম, বাকি সিমুলেশন গুলো প্র্যাকটিস করে দেখবেন, পরীক্ষায় মিন হিপ ম্যাক্স হিপ যে কোনো একটাই আসতে পারে। সো পরীক্ষায় নর্মালি কোয়েশ্চেন কেমন আসে ওই সিপের সিমুলেশনে, আপনার এবার তো বেশি, এবার তো মানে টপিক কম, সিলেবাস বেশি, তাহলে হয়তো বা হিপের সিমুলেশন থেকে একটু বেশি কোয়েশ্চেন আসতে পারে। নর্মালি ওই যেটা বললাম, একটা অ্যারে দিয়ে দেয়, এই অ্যারেটার উপরে আপনাকে হয়তো বিল্ড হিপ করতে বলবে, বিল্ড হিপের স্টেপ গুলো দেখায় আপনাকে হচ্ছে লাস্ট হিপটা আউটপুট দিতে হবে। এরপর হয়তো বললো ওই হিপের উপরে কয়েকটা ইনসার্শন বলবে, একটা ডিলিট বলবে বা দুইটা ডিলিট বলবে, এক্সেট্রা। সো প্রত্যেকটা অপারেশনের পরে আপনাকে কারেন্ট হিপের কন্ডিশনটা দেখাতে হবে। ওকে, আমরা বিএসটি তে যেটা দেখছি যে প্রত্যেকটা অপারেশনের পরে হিপ ট্রি এর কন্ডিশন দেখাতে হয়, তাহলে এখানেও প্রত্যেকটা অপারেশন পরে হিপের কন্ডিশন দেখাতে হবে। সো এতটুক পর্যন্ত বেসিক্যালি আমাদের হিপের জিনিসপাতি। এখানে পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে